নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো এবং একই সঙ্গে অনুরোধ করব, যদি আপনি ইস্টবেঙ্গল সমর্থক হন তাহলে অতি অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিয়ে একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠনের যে প্রচেষ্টা স্পোর্ট পেন্সিল চালাচ্ছে তাকে সমর্থন জানাবেন। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের দল গঠন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। ষষ্ঠ বিদেশি কে হবে, এটা একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিয়েছে। জর্ডান এলসি ষষ্ঠ বিদেশি হচ্ছে না। বলেছিলাম যে শেষ মুহূর্তে কোনো অঘটন ঘটলে তবেই তিনি বাদ যেতে পারেন, সেটা ঘটেছেও। শোনা যাচ্ছে তিনি অস্ট্রেলিয়ার এ লিগে কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, তাকে ইস্টবেঙ্গল নিচ্ছে না। এই খবরটা একদম প্রকাশ্যে চলে এসেছে। এই কারণের জন্যই ষষ্ঠ বিদেশি নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। গতকাল একেবারে অভিনব কায়দায় ইস্টবেঙ্গল তার এখনো পর্যন্ত যেসব ফুটবলারদেরকে দলে নিতে পেরেছে বা যারা আছে এই মুহূর্তে শহরে, তাদেরকে নিয়ে একটা প্রদর্শনীর মতো আর কি বলা চলে, নতুন কায়দায় হাজির হয়েছিল কোচ কার্লোস কুয়ার্তেত কর্মকর্তারা। সেখানে কোচ এবং কর্মকর্তারা একই সুরে বলছেন যে এবার ইস্টবেঙ্গল যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে, যেটা কিনা ইস্টবেঙ্গল ক্লাবের চিরাচরিত ঐতিহ্য ছিল। মাঝে সেই ঐতিহ্য থমকে গিয়েছিল। এবারে দল গঠন শক্তিশালী করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে পারফরমেন্সও দলের মান অনুযায়ী হবে। ষষ্ঠ বিদেশির সন্ধান চলছে। কে তিনি হবেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অনেক ফুটবলারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একজন স্প্যানিশ ফুটবলারের নাম ইতিমধ্যে ভেসে এসেছে। আগামী কয়েকদিনে আরো বেশ কিছু ফুটবলারের নাম ইতিউতি উকি মারবে। শেষ পর্যন্ত সরকারিভাবে জানতে পারা যাবে ষষ্ঠ বিদেশি কে হচ্ছে। খেয়াল করলে দেখবেন যে ষষ্ঠ বিদেশির যদি স্লট দেখেন তাহলে একজন সেন্ট্রাল ডিফেন্সের ফুটবলার হলেই হয়ে যায়, অন্তত অন্যান্য বারের পরম্পরা অনুযায়ী। এবারে কিন্তু সেই পরম্পরা বদলে গেলেও বদলে যেতে পারে। তার কারণ সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ারকে পাওয়া যাবে, এটা ইস্টবেঙ্গল দল ধরে নিচ্ছে। এবং যদি আনোয়ারকে পাওয়া যায় তাহলে সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহেরের পাশে নতুন করে কোনো বিদেশি ফুটবলার নেওয়ার দরকার পড়বে না। এরই পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল দলটার দিকে তাকান, শক্তিশালী দল হলেও দলটার রক্ষণ ভাগ, বিশেষ করে দুটো সাইড ব্যাকের অবস্থা কিন্তু বেহাল। যে নামগুলো আমরা দেখেছি গত মরশুমে খেলা মোহাম্মদ রাকিবের কথা বলি বা নিশু কুমার, এর বাইরে এসেছেন অনেকেই। এমনকি সার্থক গোলেই বা হীরা মন্ডলরা যদি কলকাতা লিগে চোখে পড়ার মতো পারফরমেন্স করে তাহলে তারাও আইএসএল এর দলে সুযোগ পাবে। যদি কথার কথা ধরে নিই যে এরা পারফরমেন্স করলো এবং আইএসএল দলের সুযোগও পেল, তবু বলবো বন্ধু, অভাবনীয় কিছু না ঘটলে আজকের ওই সার্থক বা হীরাকে দিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পর্যায়ের প্রতিযোগিতাতে প্রথম একাদশে এদেরকে রাখা যায় না। পরিবর্তন হিসাবে হয়তো ব্যবহার করলেও করা যেতে পারে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে শক্তিশালী দল গঠন ইস্টবেঙ্গল করলেও তাদের রক্ষণ ভাগের বিশেষ করে দুটো প্রান্ত, যে দুটো প্রান্ত কিনা আধুনিক ফুটবলে অত্যন্ত অপরিহার্য, সেই দুটো কিন্তু সে অর্থে শক্তিশালী তারা করতে পারেনি। বলতে গেলে গোটা দলটার সব থেকে দুর্বল জায়গা হচ্ছে লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনটা। হতে পারে ষষ্ঠ বিদেশি আনার ক্ষেত্রে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এই বিষয়টা বিবেচনার মধ্যে রাখছে। তারা হয়তো বিদেশি এমন একজন ফুটবলারকে আনতে চলেছেন যিনি মূলত সাইড ব্যাক হলেও প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্সও খেলতে পারেন। এরকম একটা ফুটবলারের সন্ধান হলেও হতে পারে। আরেকটা মত ভীষণভাবে উঠে আসছে, সেটা হচ্ছে যে এমন হতে পারে নিজেদের মাঝমাঠকে আরো শক্তিশালী করার জন্য ইস্টবেঙ্গল ক্লাব মাঝমাঠের কোনো বিদেশি ফুটবলারকে নিতে পারে। তবে এটা সুনিশ্চিত যে আক্রমণ ভাগে কোনো বিদেশিকে নেওয়া হচ্ছে না। সেখানে দিমিত্রিয়াস এবং ক্লেটন সিলভার ওপরই দল পুরোপুরি নির্ভরশীল হয়ে রয়েছে এবং সেটাই যুক্তিযুক্ত। নতুন করে আক্রমণ ভাগ যা সাজিয়েছে ভারতীয় বিদেশি নিয়ে, তাতে সেখানে বিদেশি নেওয়ার কোনো জায়গা নেই। মাঝমাঠকে আরো শক্তিশালী করার কথা ভেবে যদি বিদেশি ফুটবলার নেওয়া হয়, তার কারণ মাঝমাঠও কিন্তু আরেকটু যদি শক্তিশালী হতো মন্দ হতো না। তবুও মোটামুটি যে পর্যায়ে মাঝমাঠটা দাঁড়িয়েছে, কিন্তু রক্ষণভাগ সম্পর্কে এখনো অবধি সেরকম ভাবে আশাবাদী হওয়া যাচ্ছে না। বিশেষ করে আনোয়ারকে যদি কথার কথা ধরে নিই, তার কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে জানি না। বিষয়টা কত দূর গড়াবে, কতটা সময় লাগবে,
সেক্ষেত্রে আনোয়ারকে নিয়ে যদি এই টালবাহনা অব্যাহত থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে বিকল্প ফুটবলার খুব তাড়াতাড়ি ভাবতে হবে। আশা করা যায় টিম ম্যানেজমেন্টের মাথায় এই বিষয়টাও রয়েছে। মাঝমাঠেই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোটামুটি ইস্টবেঙ্গল প্রায় উতরে যাওয়ার মতো তৈরি করে ফেলেছে, কিন্তু রক্ষণ ভাগের দিকে ইস্টবেঙ্গলকে তাকাতে হচ্ছে। খুব সম্ভবত যেটুকু এখনো পর্যন্ত, তার কারণ এইসব খবর প্রতি মুহূর্তে বদলে যায়, ঘটনার গতি প্রকৃতি, এখনো পর্যন্ত যা খবরাখবর, যেই বিদেশি হোক না কেন সেই বিদেশি নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন দায়িত্ব খুব স্বাভাবিকভাবেই পেয়েছেন কোচ কার্লোস কুবার্তা। তার কারণ গোটা দল গঠনে তার ভূমিকাটাই ছিল প্রধান। তার মতামত, তার পরামর্শ অনুযায়ী কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এ মরশুমের দল গঠনটা করেছে। সেক্ষেত্রে ষষ্ঠ বিদেশি নির্বাচনের ক্ষেত্রেও তার মতামতই যে সব থেকে বেশি অগ্রাধিকার পাবে, প্রাধান্য পাবে, সেই তত্ত্ব মেনে কোন স্প্যানিশ ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি হতে পারে। তিনি কোন পজিশনের হবে, আমি তো পজিশনের কথা বললাম, যে হতে পারেন তিনি সাইড ব্যাক, হতে পারেন তিনি মাঝমাঠের ফুটবলার, বা হতে পারেন সেন্ট্রাল ডিফেন্স। এবার একাধিক ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ করছে। কোচ কার্লোস কুবার্তা নিজে এক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ নিচ্ছেন এবং সেই উদ্যোগের পরিণতিতে খুব দ্রুতই ইস্টবেঙ্গল ক্লাবে ষষ্ঠ বিদেশি চলে আসবে। কিছুদিন এদিক ওদিক নানা রকম নামের একটা আনাগোনা ঘটবে, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু যেভাবে ষষ্ঠ বিদেশির বিষয়টাতে ফলো আপ করে চলেছে, তাতে এই বিষয়টা যে সাকসেসফুল খুব তাড়াতাড়ি হবে এ বিষয়ে আমরা নিঃসন্দেহ থাকতে পারি। যেভাবে দল গঠনের ক্ষেত্রে বা দলকে আত্মপ্রকাশের ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব এ মরশুমে রীতিমতো চমক দিয়েছে, একেবারে নতুন চমক। ময়দানে এভাবে গোটা দলকে র্যাম্পে হাঁটানো ইতিহাসে নেই, ফুটবলের ইতিহাসে, অন্তত ভারতীয় ফুটবলের ইতিহাসে। দেখা যাক কি নতুন অধ্যায় আসতে পারে।